প্রিয় দর্শক, আপনার ক্যারিয়ার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পর্ব হচ্ছে জব লেবার মার্কেট, যেটাকে আমরা বলি জব মার্কেট। কানাডায় জব মার্কেট সম্পর্কে ধারণা থাকতে হবে আপনি যদি আপনার ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হতে চান। জব মার্কেটটা কি সেটা সম্পর্কে আমাদের প্রথম একটু ভালো ধারণা থাকা দরকার। জব মার্কেটটা হচ্ছে যে কোন জবগুলো আসলে আপনি যে ক্যারিয়ারটা প্রতিষ্ঠা করতে চাচ্ছেন বা যে ধরনের জব চাচ্ছেন সেটা অনুযায়ী সেটার এখানকার লেবার মার্কেটটা কি, সেই জবটা কি অ্যাভেলেবল এখানে আছে, না সেই জবটার বেতন কেমন হবে, সে জবটা কোথায় আছে, কোন এরিয়াতে আছে। আপনারা জানেন যে কানাডা একটা বড় বিভিন্ন প্রদেশ নিয়ে কানাডা গঠিত। তো এক একটা প্রদেশে জব মার্কেটের অবস্থা একরকম। এই মুহূর্তে যদি আমি বলি যে কানাডার বর্তমান আনএমপ্লয়মেন্ট রেট 9%। যখন প্যান্ডামিক শুরু হলো, কোভিড-19 শুরু হলো, তখন কিন্তু এই জব লেবার মার্কেটটা কিন্তু আনএমপ্লয়মেন্ট রেট অনেক বেড়ে গিয়েছিল। তখন প্রায় 13% মতো ছিল জব বা আনএমপ্লয়মেন্ট রেট কানাডায়, সেটা কমে এখন 9% এসছে। তো এর আগে কিন্তু যখন প্যান্ডামিক শুরু হয় নাই তখন ছিল 5% সামথিং। এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম উঠানামা করে। এখন আপনাকে চিন্তা করতে হবে যে এই জব মার্কেটে জবগুলো অ্যাভেলেবল কিনা, তার বেতন কেমন, কোন অঞ্চলে জবগুলো অ্যাভেলেবল, এবং সেটাতে আপনার কি কি দরকার। যেমন কিছু অনেকগুলো জব আছে যেগুলো রেগুলেটেড, আবার অনেকগুলো জব আছে যেগুলো রেগুলেটেড না। তো রেগুলেটেড হলে সেটার যে কি রিকোয়ারমেন্টস, আমি যদি বলি যে কি কি প্রফেশন আসলে রেগুলেটেড, যেমন আপনি যদি বলেন ডাক্তার, এখানে এটা রেগুলেটেড, লয়ার রেগুলেটেড, ইঞ্জিনিয়ার রেগুলেটেড, পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার রেগুলেটেড, এবং আর্লি চাইল্ডহুড এডুকেটর রেগুলেটেড। এরকম অনেক প্রফেশন আছে যেগুলো রেগুলেটেড। আপনাকে এই প্রফেশনগুলোতে যেতে হলে আপনার এখানকার যে লাইসেন্সিং সেটা করেই আপনাকে আপনার এই প্রফেশনে যেতে হবে। যেমন সোশ্যাল ওয়ার্কার যদি আপনি হতে চান, এখানে আপনার বাংলাদেশে যদি সোশ্যাল ওয়ার্কারের ব্যাচেলর থাকে বা মাস্টার্স থাকে, আপনি এখানে এসে সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এখানে লাইসেন্সিংটা আপনার না হয়, আপনি মেম্বারশিপটা না হয়। আপনার সে এডুকেশন দিয়েও আপনি মেম্বারশিপ পেতে পারেন, কিন্তু যেখানে মেম্বারশিপটা পেতে হয় সে মেম্বারশিপটা আপনাকে নিতে হবে। একইভাবে পার্সোনাল সাপোর্ট ওয়ার্কারের কথা বলছিলাম, যে পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার বলেন, আর্লি চাইল্ডহুড এডুকেটর বলেন, এগুলো হচ্ছে রেগুলেটেড প্রফেশন। এই লেবার মার্কেট ইনফরমেশনগুলো পাওয়ার পর আপনাকে স্থির করতে হবে যে আপনি এখন কোন জবে আবেদন করবেন। যেমন অনেকেই চাইল্ডহুড এডুকেটর অ্যাপ্লাই করতে চান বা শিশুদের সাথে কাজ করতে চান। তো সেখানে যদি কাজ করতে হয়, আপনি এডুকেটর হতে চান, আপনাকে 2 বছরের একটা ডিপ্লোমা পাস করতে হবে এখানে, যে আপনার করার পর দেন আপনি এলিজিবল হবেন চাইল্ডহুড এডুকেটর হওয়ার জন্য। একইভাবে কিন্তু চাইল্ডহুড অ্যাসিস্ট্যান্ট যদি হতে চান, সেটা কিন্তু রেগুলেটেড না। সেখানে আপনি চাইল্ডহুড অ্যাসিস্ট্যান্টের আপনার কিছু রিকোয়ারমেন্টস আছে, যেমন আপনার ফার্স্ট এড অ্যান্ড সিপিআর, অথবা আপনার কিছু ভ্যাকসিনেশন দরকার হয়, আপনার পুলিশ ক্লিয়ারেন্সের দরকার হয়। এই বিষয়গুলো এইগুলো যখন আপনার কাছে থাকবে তখন আপনি এই প্রফেশনে করতে পারবেন। এখন আমরা আসি যে লেবার মার্কেট ইনফরমেশনটা আমরা কিছু জানলাম, আপনি এই সম্পর্কে বিস্তারিত কোথায় পাবেন? আপনি যদি গুগল করেন জব ব্যাংক, সেখানে আপনি জব ব্যাংকে কানাডার গভর্নমেন্টের সেই ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যে আপনি লেবার মার্কেট ইনফরমেশনটা দেখতে পারবেন। সেখানে আপনি প্রত্যেকটা পদে স্যালারি কেমন, সেটা 3টা বিষয় থাকে, যেটা জব প্রসপেক্ট কি গুড, এটা এক্সিলেন্ট, ফেয়ার, কোনটা আপনি ডিসিশন নিতে পারবেন। এই প্রফেশনের জব প্রসপেক্টটা অন্টারিওতে এখন খুবই ভালো, কিন্তু সাসকাচুনে এটার প্রসপেক্টটা কম। তো এই ইনফরমেশনটা আপনি জব ব্যাংকে পাবেন, কেন জব ব্যাংকে ওরা সব সময় আপডেট রাখে। সেখানে আপনি কেরিয়ার প্রসপেক্টটাও দেখতে পারবেন যে কি কি রিকোয়ারমেন্টস আপনার এই পজিশনের জন্য দরকার, কি এডুকেশন দরকার, কি স্কিলস দরকার। প্রিয় দর্শক, আমরা আরেকটা বিষয় আপনাদের সাথে আলাপ করতে চাই, সেটা হচ্ছে আপনার এই যে লেবার মার্কেট ইনফরমেশনটা আপনারা দেখে নেবেন, সাথে সাথে আপনাদের চিন্তা করতে হবে যে কেরিয়ার প্ল্যানিংটা কানাডায় খুবই ইম্পর্ট্যান্ট। এই কারণে ইম্পর্ট্যান্ট যে আপনি যদি আপনার কোনো প্ল্যান না থাকে, আপনি কি করবেন, আপনি সেই অনুযায়ী আপনি অগ্রসর হতে পারবেন না। তো কেরিয়ার প্ল্যানিংটা কিভাবে করবেন? যখনই আপনি কানাডায় আসেন, আপনার মাথায় চিন্তা থাকতে হবে যে আমি কি করব এখানে, বা আপনি যদি কানাডায় থাকেনও,
এখানে আপনি অনেক দিন আছেন। এখন যদি আপনি ক্যারিয়ার প্ল্যান শুরু করেন, আপনাকে চিন্তা করতে হবে আপনি কি করবেন। যদি কেউ বলেন যে আমি একটা অফিসে ডেস্ক জব করব, সেটা কিন্তু আপনার ক্যারিয়ার প্ল্যান না। কারণ আপনার ক্যারিয়ার প্ল্যানটা হচ্ছে আপনাকে টু দ্য স্পেসিফিক হতে হবে। যেমন আপনি হতে চান যে আমি ব্যাংকে চাকরি করতে চাই, সেটাও নির্দিষ্ট করে বলতে হবে যে আমি ব্যাংকের টেলার হতে চাই, বা আমি ব্যাংকের একটা কমপ্লায়েন্সে চাকরি করতে চাই, ঠিক সেভাবে নির্দিষ্ট হতে হবে। বা আমি একটা নন প্রফিট অর্গানাইজেশনে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট হতে চাই। তো এটা হচ্ছে আপনার একটা কেরিয়ার প্ল্যান। আপনাকে চিন্তা করতে হবে আপনার এটার জন্য কি রিকোয়ারমেন্টস দরকার। আপনার কি সেই অনুযায়ী আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলস ঠিক আছে, আপনি কি এই পজিশনে যে পরিমাণ ইংরেজিতে দক্ষতা থাকা দরকার সেটা আপনার আছে। আপনাকে সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে। পাশাপাশি আপনি দেখবেন যে জব পোস্টিংগুলো যেগুলো অনলাইনে পাওয়া যায় বা বিভিন্নভাবে পাওয়া যায়, আপনি 8-10টা জব পোস্টিং কালেক্ট করবেন। কালেক্ট করে প্রত্যেকটা জব পোস্টিংয়ের রিকোয়ারমেন্টসগুলো আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে যাচাই করে দেখতে হবে যে তারা কি চাচ্ছে, সেখানে রিকোয়ারমেন্টসগুলো কি কি, সেটা অনুযায়ী কোনটা আপনাকে মাস্ট হ্যাভ হতে হবে, যে আপনার থাকতে হবে। যদি কখনো কোনো একটা পজিশনে বলে যে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অবশ্যই, তাহলে আপনার সেটা থাকতেই হবে আবেদন করার আগে। একইভাবে আপনার অন্য অন্য বিষয় যেগুলো, সেগুলো আপনি আস্তে আস্তে জব পোস্টিংগুলো দেখে আপনি যাচাই বাছাই করে নেবেন। করার পর আপনি সিদ্ধান্ত নেবেন ঠিক আছে আমি এই কেরিয়ারটা পছন্দ করতে চাই, এবং সেটা অবশ্যই হতে হবে আপনার স্কিলস, আপনার ইন্টারেস্ট অনুযায়ী। আপনারা জেনে অবাক হতে পারেন যে অনেক প্রফেশনে অনেক লোক কাজ করে 10 বছর 20 বছর, কিন্তু তিনি আসলে এই প্রফেশনটা পছন্দ করেন না, কিন্তু উনি হয়তো জীবিকার তাগিদে সেই প্রফেশনে কাজ করছেন। যেমন আমার পরিচিত অনেকেই আছেন, বলছেন যে আমি ব্যাংকে কাজ করি, আসলে আমি এই প্রফেশনটা পছন্দ করি না, আমি পছন্দ করি স্পোর্টস, আমি পছন্দ করি কমিউনিটি ওয়ার্ক। কিন্তু উনি যখন কমিউনিটি ওয়ার্কে কাজ করবেন, হয়তো দেখা যাবে যে উনি খুব এনজয় করছেন। তো এই কেরিয়ারটা পছন্দ করার ক্ষেত্রে আপনার সেই পছন্দ অপছন্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি আপনাকে চিন্তা করতে হবে যে সেটার জব প্রসপেক্ট আছে কিনা কানাডায়। আপনি এই প্রফেশনে যে শ্রম দিবেন, এই প্রফেশনে যে পড়ালেখা করবেন বা যে লক্ষ্য নিয়ে আগাবেন, সেই লক্ষ্যটা আসলে রিয়ালিস্টিক কিনা, আপনি কি আসলে সেটা অ্যাচিভ করতে পারবেন কিনা। যদি মনে হয় আপনার কাছে যে না এটা আসলে অ্যাচিভ করা সম্ভব হবে না, কারণ ল্যাঙ্গুয়েজ স্কিলস যে পরিমাণ দরকার সেটা আমার আগামী 2 বছরে হবে না, তাহলে সেখানে না যাওয়াই ভালো। আপনি চিন্তা করলেন যে আমি একটা কিছু পড়ে পেলে দরকার, আমার এখন চাকরি নেই, আমি ওসব পাবো, হয়তো কিছু একটা পড়ে ফেললাম, সেটাও কিন্তু ভুল সিদ্ধান্ত হবে। আপনার কেরিয়ার প্ল্যানটা ঠিক করে তখন আপনি দেখবেন যে আপনার যদি সেই পড়াটা বাংলাদেশে থেকে থাকে, তাহলে আপনার এখানে আর পড়ার দরকার নেই। আর আপনি যদি চিন্তা করেন যে না আমার এই পড়াটা, আমার এই এডুকেশনটা অবশ্যই দরকার, কারণ এখানে আমার গ্যাপ আছে, আমি এই এডুকেশনটা না হলে আমি এই পদে আবেদনের যোগ্যই হব না, তখন আপনি সেই পড়াটা পড়তে যেতে পারেন। এক্ষেত্রে আপনি একজন কেরিয়ার কাউন্সিলর অথবা এমপ্লয়মেন্ট কাউন্সিলর বা কেরিয়ার স্পেশালিস্টের পরামর্শও নিতে পারেন, নিয়ে আপনি আপনার সিদ্ধান্তটা নিতে পারবেন। এমনও দেখা গেছে, আমি অনেকজনকে দেখি যে হয়তো একটা সাবজেক্টে পড়েছে কিন্তু পাশ করার পর সেই রিলেটেড কোনো জবই উনি পাননি, পরে আরেকটা সাবজেক্ট পড়েছে, এরপরও উনি জব পাননি। তো এই যে পড়ায় অনেক সময় যায়, পরিশ্রম হয়, অর্থ যায়। তো এই বিষয়গুলোকে অ্যাভয়েড করার জন্য আপনার কেরিয়ার প্ল্যানটা সুনির্দিষ্টভাবে ঠিক করতে হবে। কেরিয়ার প্ল্যানটা যদি আমরা ঠিক করতে না পারি, তাহলে আমরা জবের ক্ষেত্রে সাকসেসফুল হব না। যেমন আমরা বলে থাকি যে আমাদের যখন লক্ষ্য ছিল যে কানাডায় আসবো, আমরা কানাডায় আসতে পেরেছি, আমরা অস্ট্রেলিয়াতে যাইনি, আমরা আমেরিকাতে যাইনি। ঠিক একইভাবে আপনি যে পদে এখানে প্রতিষ্ঠিত করতে চান, যে পদটাতে আপনি জব করতে চান, সে অনুযায়ী প্রথম ঠিক করতে হবে, সে অনুযায়ী আপনাকে প্রস্তুতি নিতে হবে। নেওয়ার পর একটা পর্যায়ে আপনি সেই কেরিয়ারে আপনি সাকসেসফুল হবেন। আরেকটা বিষয় আমাদের জানা দরকার যে আমরা যখন কেরিয়ার প্ল্যান করি, এখানে সেই কেরিয়ারে যেই লোকগুলো আছে অলরেডি কাজ করে, তাদের সাথে একটা নেটওয়ার্কিং গড়ে তোলা খুব দরকার। যেমন যদি আপনি ব্যাংকে জব করতে চান, তাহলে আপনার ব্যাংকিং প্রফেশনে যারা কাজ করছেন এরকম আপনাকে খুঁজে বের করতে হবে, তাদের সাথে আপনি নেটওয়ার্কিং শুরু করবেন। করার পর আপনি তাদেরকে হয়তো একজনকে মেন্টর হিসাবে ধরে নিতে পারেন,
তার কাছে জানতে চাইতে পারেন যে এখানে আসলে কিভাবে ব্যাংকে জব পাওয়া যায়, সেখানে কি ধরনের সুযোগ সুবিধা আছে, স্যালারি কি রকম হতে পারে, পদগুলো কি রকম হতে পারে, কাজগুলো কি রকম হতে পারে। এই জন্য আপনি একজন মেন্টর যদি খুঁজে পান, সেটা আপনার জন্য জব পাওয়ার ক্ষেত্রে আরও বেশি সহায়ক হবে। পাশাপাশি আপনি সেই কেরিয়ার প্ল্যানটা হওয়ার পর আপনি যদি আপনার প্রয়োজনীয় অভিজ্ঞতা না থাকে, আপনি সেই ধরনের কিছু ভলেন্টিয়ারিং করতে পারেন। যেমন আপনি ব্যাংকে চাকরি করবেন, তো ব্যাংকে আপনাকে ভলেন্টিয়ার হিসাবে নিবে না, কিন্তু ব্যাংকের যে কাজগুলো আছে, আপনি যদি কাস্টমার সার্ভিসে কাজ করতে চান, সেরকম প্রতিষ্ঠান খুঁজে আপনি কাস্টমার সার্ভিসের অভিজ্ঞতাটা সঞ্চয় করতে পারেন। আপনার যদি অ্যাকাউন্টিংয়ের অভিজ্ঞতা প্রয়োজন হয়, আপনি সরাসরি ব্যাংকে ভলেন্টিয়ার না করতে পারলেও আপনি এমন একটা প্রতিষ্ঠান, নন প্রফিট অর্গানাইজেশন ঠিক করে নেন যেখানে আপনি আপনার অ্যাকাউন্টিং এক্সপিরিয়েন্সটা ডেভেলপ করতে পারেন। তো এভাবে আস্তে আস্তে আপনার কেরিয়ারটা এখানে সফল হবে। সেই জন্য আপনাকে কন্টিনিউ চেষ্টা করতে হবে এবং আপনার ইচ্ছার শক্তিটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনি যখন আপনার কেরিয়ার প্ল্যান ঠিক হবে, সে অনুযায়ী আপনি প্রচেষ্টা করবেন, আপনার চেষ্টা চালিয়ে যাবেন, আপনার ইচ্ছা থাকতে হবে, পরিশ্রম করতে হবে এবং আপনি একদিন না একদিন সফল হবেন, এটা নিশ্চিতভাবে বলতে পারি। এক সময় কানাডায় প্রথম যারা আসছেন তারা খুব একটা সফল ছিলেন না পেশাগত চাকুরি পেতে, কিন্তু এখন অনেকেই সফল হচ্ছেন, কারণ এখন তথ্য আমাদের সবার হাতের মুঠোয়, আমরা খুব দ্রুত তথ্য পেয়ে যাচ্ছি, ইনফরমেশন পেয়ে যাচ্ছি। তো আজকে আমরা এই পর্যন্তই আপনাদের সাথে আপনার কেরিয়ার অনুষ্ঠানে আমরা আজকে আপনাদের এই বিষয়গুলোই বললাম। আগামী একটা পর্বে আপনাদের সাথে আবার কথা হবে অন্য একটা বিষয় আপনার কেরিয়ার নিয়ে। সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নন্দন টিভির সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে সাথে যোগাযোগ করার জন্য ইমেল করতে পারেন এবং আমরা আপনাদের ইমেলের জবাব দেওয়ার চেষ্টা করব। আপনারা এই প্যান্ডামিকের সময় সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের শুভকামনা করছি। ধন্যবাদ।